প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল কালি কলম মন, এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ। তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো। ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুঁইমাছা গল্পের দ্বিতীয় পর্ব, যেটা পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন পড়ানো হয়েছে। তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও এবং অল অপশানটিকেও ক্লিক করে দিও। লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রিয় ছাত্রছাত্রীরা, গত ভিডিওতে আমরা এখান পর্যন্ত পড়াশুনো করেছি। এবার চলো বাকি অংশটা দেখে নিই। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে? অন্নপূর্ণা রেগে গিয়ে খেন্তিকে বলছে যে লজ্জা করছে না তোর এ পাড়া ও পাড়া ঘুরতে? এমন কিছু বয়স হয়নি, কিন্তু মা রেগে গিয়ে বলছে যে বিয়ে হলে খেন্তি 4 ছেলের মা হয়ে যেত, তাহলে তার মতো এরকম একটি মেয়ের এ পাড়া ও পাড়া ঘোরা শোভা পায় না। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? অর্থাৎ আমরা প্রথমেই জেনেছি মেয়েটি একটু ভোজন রসিক, ভোজনপটু মেয়ে আছে, তাকেও তার মা খোঁটা দিতে ছাড়েনি। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, মানে সব কিছু খেতে থাকে, সেই জন্য তাকে এটা বলেও খোঁটা দিচ্ছে। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। অর্থাৎ এখানে সহায় হরির কথা বলা হয়েছে, সে শুধু রস, মাছ ধরা এইসব নিয়েই আছে। ফেল বলছে ওসব ফেল। এখানে কি ফেলার কথা বলা হয়েছে না, পুঁই শাক। খেন্তি যে পুঁই শাকগুলো এনেছিল ওগুলো ফেলতে বলেছে। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। অর্থাৎ পুঁই শাককে খুব জব্দ করে শক্ত করে ধরেছিল, সেটা আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো। এখানে আপদ বলতে পুঁই ডাঁটাগুলোর কথা বলা হয়েছে। ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করি তো। বলতে যাচ্ছে আমার নাম অন্নপূর্ণা নয়, ঠিক আছে? বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। কিসের বোঝা? পুঁইয়ের বোঝা। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। ছোট মেয়ে অর্থাৎ ছোট মেয়ের নাম রাধি। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আগড়াইতে পারিল না, অর্থাৎ তার এমনিতেই হাত ছোট, মানে সব হাতগুলো ছোট ছোট। তার পুঁইয়ের বোঝাটা এত বড় ছিল যে সে দু হাত দিয়েও আগড়াতে, মানে ধরতে পারছে না। অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল, অর্থাৎ মাটিতে লেগে লেগে যাচ্ছিল। সহায়হরির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। মনে রাখবে যে সহায়হরির ছেলেরা কাকে বেশি ভয় করত না, তাদের মাকে বেশি ভয় করত, কারণ মা খুব মেজাজি এবং রূঢ় প্রকৃতির ছিল। সহায়হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে? তুমি আবার বরং, মানে ও আবার একটু বলছে যে মেয়ে ছেলে মানুষ নিয়ে এসেছে, তুমি কেনই বা ফেলতে বলছো, রেখে দাও না, রেঁধে দেবে। পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল, যে বাবা তো বলল যে ছেলে মেয়ে মানুষ এনে দিয়েছে। এবারে ছোট মেয়েটি ভাবছে যে বাবার এই কথাতে মা যদি একটু বলে নিয়ে আয়, সেই আশায় সে মায়ের মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার তো নোলা কিসের? মেয়ে মানুষের নোলা, মানে মেয়ে মানুষের এত লোভ করতে নেই। এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে? যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। তাহলে এখানে কি বনে দিয়ে আসার কথা বলা হয়েছে? পুঁইয়ের বোঝাগুলো। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটা জলে ভরিয়া আসিয়াছে। খুব কষ্ট পেয়েছে, কারণ খুব আশা করে নিয়ে এসেছিল, যেহেতু পুঁই শাকের প্রতি তার গভীর আসক্তি। এটা সে আশা করেনি যে মা এভাবে
তাকে বকাবকি করবে, পুঁইশাকগুলো দূরে ফেলে দেবে, অনেক আশা নিয়ে এসেছিল তো, তাই খুব কষ্টে তার চোখ দিয়ে জল আসছে। তার মনে বড় কষ্ট হইল। এই লাইনটা তোমরা মনে রাখবে যে তার মনে বড় কষ্ট হইল। তার মনে মানে খেন্তির মনে। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন অর্থাৎ পুঁইশাকের পক্ষ অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদেও সাহসী হইলেন না। এখানে কার কথা বলা হয়েছে? সহায় হরির কথা বলা হয়েছে। কারণ সে স্ত্রীকে অত্যন্ত ভয় পায়, সেই জন্য যে পুঁইশাকের জন্য স্ত্রীর পক্ষ মানে পুঁইশাকের পক্ষ অবলম্বন করে স্ত্রীর সাথে গণ্ডগোল করতে সে আদেও সাহসী হইল না। নিঃশব্দে খিড়কি দর দিয়া বাইর হইয়া গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার। খুব ভোজনপটু মেয়ে, পুঁইশাক খুব ভালোবাসে, সেই জন্য তো গল্পের নাম পুঁইমাচা। অর্ধেক সব মিলে তোমাদের, অর্থাৎ সে একাই অর্ধেকটা খেতে চায়। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলা কুড়ানো যায় না, ডোবার ধারে ছায় গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। অর্থাৎ অন্নপূর্ণা যে পুঁইশাকগুলি ছিল সেগুলো নিয়েই পুঁইশাকের তরকারি রেঁধেছে কি দিয়ে না, চিংড়ি দিয়ে, কুচো চিংড়ি দিয়ে রেঁধেছে, কুচো চিংড়ি দিয়ে পুঁইশাকে রান্না করেছে, কুচো চিংড়ি দিয়ে। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দুই একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতে অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কোন প্রস্তাব? ওই পুঁইশাক আবার ঘুরে নেওয়ার প্রস্তাবটাকে সে সমর্থন করলো, অর্থাৎ সে মাথা নেড়ে সম্মতি জানালো যে হ্যাঁ, নেব। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিল। মনে রাখবে যে চালের বাতা থেকে অন্নপূর্ণা কি পেড়েছিল না, শুকনো লঙ্কা পেড়েছিল। কালীময় চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায়হরির ডাক পড়ল। মনে রেখো, বৈকালবেলা কোথায় কোথায় ডাক পড়েছিল সহায়হরির না, কালীময় চণ্ডীমণ্ডপে সহায়হরির ডাক পড়েছে। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তারা কি স্বভাব! রাম বলো 6-7 পুরুষের ভঙ্গ, পচা শ্রোত্রিয়। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? অর্থাৎ একটা গ্রামীণ প্রথা, গ্রামীণ শাসন ব্যবস্থা ছিল, সেগুলো এখন আর কেউ মানছে না। সেই জন্য কালীময় ঠাকুর এটা বলছে। দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের, অর্থাৎ সহায়হরির মেয়ে খেন্তির কথা বলা হয়েছে এখানে। সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13ই পড়বে। তাহলে মনে রেখো সহায়হরি কি বলেছিল না, শ্রাবণ মাসে খেন্তি 13 বছরে পড়বে। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? অর্থাৎ খেন্তির একটা পাত্রের সাথে বিয়ে ঠিক হয়েছিল, যেটা কালীময় ঠাকুর পাত্রটা ঠিক করে দিয়েছিল, আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছিল। কিন্তু পরে জানতে পারে যে ছেলেটির চরিত্রে ঠিক নেই, সেই জন্য সহায়হরি নিজে থেকেই পাত্রটিকে বাদ দিয়েছে, অর্থাৎ সেই জন্য খেন্তির আর বিয়ে হয়নি। ও তো একরকম উৎসুগ্য করা মেয়ে, অর্থাৎ উৎসর্গ করা মেয়ে। এখানে মনে রাখবে, উৎসুগ্য করা মেয়ে মানে আশীর্বাদ হয়ে গেছে, তো সেই জন্য ও অন্যের প্রতি উৎসর্গীকৃত হয়ে গেছে, সেই অর্থে উৎসুগ্য করা মেয়ে বলেছে খেন্তিকে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা,
7 পাকের যা বাকি, অর্থাৎ 7 পাকের ঘোরাটাই বাকি হলে বিয়ে সম্পূর্ণ হয়ে যেত। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। তাহলে কালিময় খেন্তির জন্য কাকে ঠিক করেছিল? শ্রীমন্ত মজুমদার বলে একজনের ছেলেকে। লেখাপড়া নাই বা জানলে, শ্রীমন্ত মজুমদার ছেলে লেখাপড়া জানে না। জজ ম্যাজিস্টার অর্থাৎ জর্জ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি বাগান। তাহলে শ্রীমন্ত মজুমদারের কী কী ছিল? বাড়ি বাগান, পুকুর, শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে, অর্থাৎ তাদের একটা জমি আছে সেখানে কুঁড়ির জমি বলা হয়, 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? তাহলে 2 ভাই, তা শ্রীমন্ত মজুমদারের 2 ছেলে। তাহলে আমরা দেখলাম শ্রীমন্ত মজুমদারের কুঁড়ির জমিতে কী ধান হয়েছে? আমন ধান হয়েছে। এগুলো মনে রেখো। ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার, তাহলে শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল? মণিগাঁ। উক্ত মজুমদার মশাইয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন। মনে রাখবে, খেন্তির জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলেটিকে কে ঠিক করে দিয়েছিল? কালিময় ঠাকুর। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেন। তাহলে কেউ নিজের স্বার্থ ছাড়া কাজ করে না। কালিময় ঠাকুর খেন্তির জন্য মেয়ে দেখেছিল কারণ শ্রীমন্ত মজুমদারের কাছে তার অনেক টাকা ধার ছিল। তাহলে যদি একটা ছেলের জন্য মেয়ে দেখা দেয়, তাহলে ওই ধারটা হয়তো মুকুব হয়ে যাবে। অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না। ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাহাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর, অর্থাৎ কুম্ভকার মানে কুমোর, যারা হাঁড়ি কলসি, মাটির হাঁড়ি কলসি তৈরি করে, সেই কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। অর্থাৎ শ্রীমন্ত মজুমদারের ছেলে কুম্ভকার বধূর সাথে কোনো রকম একটা অবৈধ আচরণ করে, সেই জন্য তাদের আত্মীয় স্বজনদের হাতে মার খেয়ে বিছানা শয্যা হয়ে গিয়েছিল। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনঃপূত না হয় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেয়। তাহলে বোঝাই যাচ্ছে সহায়হরি কেন তার মানে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে দেয়নি, কারণ ছেলেটি ছিল চরিত্রহীন। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচিরাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই তাপে বসে আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা যে ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। তাহলে শাবল নিয়ে তারা কিছু একটা করতে যাবে, সেই জন্য বলছে শাবলটা নিয়ে আয়। তো খেন্তিকে সহায়হরি শাবল নিয়ে আসতে বলছে। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাতে দিয়া আঁগড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল তৎপরে। পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে সিঁধ দিবার উদ্দেশ্যে চলিয়াছে, অর্থাৎ সিঁধ কাঠি দিয়ে কোনো কিছু সিন্দুক চুরি করতে যাচ্ছে। ওই শাবলখানা দেখে মনে হলো যে কোনো কিছু একটা চুরি করতে তারা যাচ্ছে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি, অর্থাৎ ওদের গ্রামের পাশের গ্রামে মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম হচ্ছে দুর্গা, আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিয়েছে, খুড়িমাকে গিয়ে বল। এখানে খুড়িমা বলতে অন্নপূর্ণাকে বলা হয়েছে। মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসো। নতুন ধানের পুজো হবে, অর্থাৎ নবান্ন, আর সেই উপলক্ষে ইতু পূজা হবে। ইতু পূজার ঘট স্থাপন করবে, সেগুলো হয়তো ওর মা কোনোভাবে মাকে ছুঁতে নেই, সেই জন্য দুর্গাকে
খুকি ডাকতে এই মানে সরি অন্নপূর্ণাকে মুখুজ্জে বাড়ির খুকি ছোট খুকি ডাকতে এসেছে। তাহলে মনে রেখো মুখুজ্জে বাড়ির ছোট খুকির নাম হচ্ছে দুর্গা। এটা পরীক্ষায় আসবে, মনে রেখো। মুখুজ্জে বাড়ি ওপাড়ায় যাইবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের বন, এগুলো সব গ্রামীণ গাছপালা। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এঢাল হইতে ওডালে যাইতেছিল। মনে রাখবে যে লেজ ঝোলা হলদে পাখি কি করছিল না, এডাল থেকে সে ডালে লাফাচ্ছিল, দোল খাইতেছিল। দুর্গা আঙুল দিয়ে দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল, অর্থাৎ দেরি হলো। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে, কোথায় ছিলে এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাব আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহলে তারা যে শাবল নিয়ে গিয়েছিল, এই শাবল নিয়ে গিয়েছিল কি তোলার জন্য? মেটে আলু তোলার জন্য। মেটে আলুটার ওজন কত? 15-16 সের। তাহলে এটা মনে রাখবে। এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ওপাড়ার ময়সা চৌকিদার রোজি বলে। তাহলে মেটে আলুর মালিকের নাম কি? ময়সা চৌকিদার। মনে রেখো। রোজি বলে, কর্তা ঠাকুর, অর্থাৎ সহায় হরিকে বলছে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে, অর্থাৎ সহায় হরির বাবা থাকতে তো মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো। তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং তাহলে আপনি নিয়ে যান। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি? অন্নপূর্ণা বুঝতে পেরে গেছে যে বরজপোতার জঙ্গলে যে খুব খুব শব্দ হচ্ছিল, সেটা অসহায় হরি ওখানে গিয়েছিল। তাহলে মনে রাখবে যে বরজপোতার জঙ্গলেই এই সহায় হরি এবং তার বড় মেয়ে খেন্তি মেটে আলু তুলতে গিয়েছিল। সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যা কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। আমি মানে এখানে তাহলে কে সব জানে? এখানে অন্নপূর্ণা সবই জানে। মনে ভেবেছিল আপদ ঘাটে গিয়েছে। এখানে আপদ বলতে কার কথা বলা হয়েছে? অন্নপূর্ণার কথা। আপদ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কী সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি সারা পেশ শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই, পরকালও নেই, অর্থাৎ এখানে সহায় হরির কথা বলেছে। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে? সহায় হরি হাত নাড়িয়া বরজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান করি সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়ায় নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না?
খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মানে মাটিতে পড়ে থাকা মেটে আলুটার দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল যে মা তো বুঝতে পেরে গেছে খুব বকবে, সেই ভয়ে ঘাম দিচ্ছে, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া স্বরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? তাহলে এতটাই থাক আজ।